আরএসএস মানে সাভারকার নিজেই যুক্ত ছিলেন। সাভারকার আপটে গডসে, সাভারকার তার যে গাড়ির ড্রাইভার তিনি একেবারে সাক্ষী দিয়েছিলেন যে কিভাবে গডসের হাতে বন্দুক তুলে দিয়েছিল সাভারকার। সাভারকারকেও গ্রেপ্তার করা হয়েছিল। সাভারকারকে গ্রেপ্তার করার পরে সাভারকার মুচলেখা দিয়েছিল। সাভারকারের মুচলেখা দেওয়ার অভ্যেসটা শুধু ব্রিটিশ আমলে নয়, জওহরলাল নেহরু সরকারের কাছে গিয়েও সাভারকার মুচলেখা দিয়ে বলল সেটা হচ্ছে যে আমি গডসেকে চিনি না। যার হাতে তিনি বন্দুক তুলে দিলেন, যে গডসেকে গান্ধীকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে সাভারকার লিপ্ত থাকলেন, তিনি বললেন যে আমি ওকে চিনি না, আমি আর এবার থেকে কোনোদিন রাজনীতি করব না, আমার হার্টের ব্যামো আছে, আমাকে ছেড়ে দেওয়া হোক। সাভারকারকে এর ভিত্তিতে ছেড়ে দেওয়া হলো। গোলওয়ালকারকে গ্রেপ্তার করা হয়েছিল, আরএসএসকে নিষিদ্ধ করা হয়েছে। ফলত এর মধ্যে তো বিতর্কের কিছু নেই, এটা তো ইতিহাস। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে গান্ধীকে হত্যা করার পেছনে আরএসএসের যে পরিকল্পনা, এটা তো খুব স্বাভাবিক। দেখো, নিশ্চয়ই তুমিও জানো, সবাই জানে, সেটা হচ্ছে যে দেশভাগটা হবে কি করে। এই যে ধরো একটা বইমেলা, এখানে মুসলমান থাকে, এখানে হিন্দু থাকে। ভারতবর্ষ তখন তো এভাবেই হিন্দু মুসলমান সমস্ত পাড়ায় একসঙ্গে আছে, মহল্লায় একসঙ্গে আছে, গ্রামে একসঙ্গে আছে, শহরে একসঙ্গে আছে। তাহলে লাইনটা যাবে কোথা থেকে? দেশভাগটা হবে কোত্থেকে? আগে তো একটা লাইন টানতে হবে যে এপাশে হিন্দুরা থাকবে, এপাশে মুসলমানরা থাকবে। এই লাইনটা কিন্তু টানা সহজ হচ্ছিল না। তখন কিন্তু ওটা ওদের যেটা প্রয়োজন ছিল, আরএসএসের যেটা প্রয়োজন ছিল, ইংরেজদের যেটা প্রয়োজন ছিল, যে যেভাবেই হোক যাতে হিন্দুরা একদিকে চলে যায়, মুসলমানরা একদিকে চলে যায়, তারপরে তার মাঝখান দিয়ে ওরা লাইনটা টানবে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে দাঙ্গা করে। যখনই একটা অঞ্চলে দাঙ্গা হচ্ছে যেখানে হিন্দুরা সংখ্যালঘু কম, তারা কি করবে? যে দাঙ্গা হচ্ছে, আমি বিপদে, তারা সব পালিয়ে যাবে কোথায়? যেখানে হিন্দুরা বেশি। যেখানে মুসলমানরা কম, তারা কোথায় পালিয়ে যাবে? যেখানে মুসলমানরা বেশি। তার মানে কলকাতা শহরের ধরো ডানলপ অঞ্চল, সেখান থেকে হিন্দুরা পালিয়ে, মুসলমানরা পালিয়ে চলে যাবে মেটিয়াবুরুজ, মেটিয়াবুরুজের হিন্দুরা পালিয়ে চলে আসবে সিথিরমুর, তাই তো? তারপরে কিন্তু লাইনটা ভাগ হবে। এবার গান্ধীজি কি করলেন? গান্ধীজি নোয়াখালীর দাঙ্গার সময় ওখানে গিয়ে বসলেন, একেবারে দাঙ্গার মাঝে গিয়ে বসলেন, এবং বসে যেটা মুসলিমদের কাছে আবেদন জানালেন যে আমি যতদিন বেঁচে আছি তোমরা কেউ পাকিস্তানে যেও না, এ দেশটা হিন্দু রাষ্ট্র হবে না, এই দেশটা তোমারও হবে। এই যে অ্যাপিলটা গান্ধীজি করলেন নোয়াখালীর দাঙ্গায় বসে, আরএসএসের প্ল্যানটা ভেস্তে গেল। আরএসএস কি চেয়েছিল? সব হিন্দুরা একদিকে থাকবে, সব মুসলমানরা একদিকে থাকবে, তার ফলে এবার যেটা হবে, দেশভাগটা সহজ হবে, ওদিকে হবে মুসলমান রাষ্ট্র আর এপারে হবে হিন্দু রাষ্ট্র। কিন্তু গান্ধীজি যেই নোয়াখালীর দাঙ্গায় বসে এই অ্যাপিলটা করলেন যে মুসলমানরা তোমরা যেও না, তার মানে এদেশে আর হিন্দু রাষ্ট্র হলো না, এদেশে মুসলমানরাও থেকে গেল। এই যে এদেশটা হিন্দু রাষ্ট্র হলো না, আরএসএসের বিপদ বাড়ল। এবার আরএসএস কি পরিকল্পনা করলো? যে গান্ধীজিকে যদি মারা যায়, হত্যা করা যায়, সেই হত্যা করার ভিত্তিতে কিন্তু আবার একটা দাঙ্গা করা যায়। তখন স্বাধীনতার পরে তখন যদি আবার একটা গোটা দেশ জুড়ে দাঙ্গা হয়, তখন মুসলমানদের, সমস্ত মুসলমানদের ওপারে পাঠিয়ে দেওয়া যাবে, তাহলে এ দেশটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা যাবে। এটা ওদের পরিকল্পনা ছিল। যে গান্ধীজি নোয়াখালীর দাঙ্গায় বসে আরএসএসের হিন্দু রাষ্ট্রের পরিকল্পনা ভেস্তে দিল, সেই গান্ধীজিকে হত্যা করে যদি আবার একটা দাঙ্গা করিয়ে হিন্দু রাষ্ট্র গঠন করা যায়। কিন্তু গান্ধীজিকে মারার পরে ওরা যেটা ভেবেছিল ঠিক তার বিপরীত হলো। গোটা দেশ শান্ত হয়ে গেল, গোটা দেশ হতবাক হয়ে গেল যে ভাবা যায় গান্ধীজিকে পর্যন্ত মেরে দিল। অতএব ওরা ভেবেছিল দাঙ্গা হবে, ওরা ভেবেছিল হিন্দু রাষ্ট্র হবে, সেটা হলো। গান্ধীজির এই যে ভূমিকা, যে তিনি বললেন যে ভারতবর্ষ মুসলমানদের কাছে অ্যাপিল জানালেন যে এটা তোমার, তুমি চলে যেও না, এই যে ভূমিকাটা উনি নিয়েছিলেন নোয়াখালীর দাঙ্গায় বসে, এটা ঐতিহাসিক। এবং এই ভূমিকার ফলে কিন্তু শেষ পর্যন্ত ভারতবর্ষটা হিন্দু রাষ্ট্র হলো না। তার আগে গান্ধীজির বিভিন্ন রাজনৈতিক অবস্থান, সেক্ষেত্রে ঠিক ভুল নিয়ে আমাদের আলোচনা চলতে পারে, কিন্তু এই যে তার শেষ দিনের যে ভূমিকা, শেষ জীবনের যে ভূমিকা, নোয়াখালী দাঙ্গায় বসে মুসলিমদের কাছে অ্যাপিল করা এবং এ দেশটাকে হিন্দু রাষ্ট্র হওয়া থেকে আটকে দেওয়া,
এর মতো বড় ভূমিকা খুব কম ভারতবর্ষের মনীষীর আছে। সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে যে গান্ধীজিকে হত্যার পরিকল্পনা এবং হত্যা করা, সেই সুফল কি গডসেপন্থী যদি কেউ থেকে থাকে তারা এখনও নিচ্ছে? দেখো, সেদিনকে তো তারা পায়নি, এখনও কেন, সেদিনকে তারা পায়নি। তারা সুফল নেবে ভেবেছিল, কিন্তু সেটা তারা পায়নি। আজও দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তারা কিন্তু যে সুফলটা আশা করেছিল সেটা পাচ্ছে না। আজও দেখা যাচ্ছে যে তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারেনি, চেষ্টা করে যাচ্ছে। আজও দেখা যাচ্ছে যে এই নির্বাচনে তারা 400 পার করবে ভেবেছিল, সেটা তারা পারেনি। তার মানে ভারতবর্ষে এই যে সমস্ত ধর্মের দেশ, সব ধর্মের একটা সমন্বয়, এই যে গান্ধীজির বার্তা। গান্ধীজি এটা বলেননি যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকবে না, কিন্তু গান্ধীজি এটা বলেছিলেন যে সমস্ত ধর্ম থাকবে। এই যে বার্তা, এই বার্তাটা কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষে অত্যন্ত শক্তিশালী, এবং সেটা কিন্তু হিন্দুদের মধ্যেও শক্তিশালী, যে কারণে আজকে হিন্দুরা যারা আগের নির্বাচনে মোদিকে ভোট দিয়েছিল তারা আজকে আর মোদিকে ভোট দেয়নি। কিন্তু তারপরেও তো আমরা দেখেছি বারংবার দাঙ্গার মতো ঘটনা এই দেশে ঘটেছে। গান্ধীজির হত্যার পরে 1948-এর পর থেকে আজ অবধি আমরা যদি দেখি, বহু ক্ষেত্রে দাঙ্গা হয়েছে, সাম্প্রদায়িক হিংসা হয়েছে। তার মানে হচ্ছে যে সাম্প্রদায়িক হিংসা যখন হচ্ছে, দেখো আমাদের দেশের সংবিধানে যখন ধর্মনিরপেক্ষতার কথা বলা হচ্ছে, তার মানে সেটা হচ্ছে যে সংখ্যালঘুর সমস্ত সুরক্ষা, সংখ্যালঘুর কথা বলার অধিকার, সংখ্যালঘুর সমস্ত অধিকার, রাজনৈতিক অর্থনৈতিক অধিকার সুপ্রতিষ্ঠা করা। এবং আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে বারংবার এক্ষেত্রে কংগ্রেসের সরকার বারংবার কিন্তু এই প্রশ্নে, যেমন ধরো রামলালার ওই যে মূর্তিটা স্বাধীনতার পরেই ওই যে বাবরি মসজিদের তলায় গিয়ে পাশে গিয়ে রেখে দেওয়া হলো, ওটা তো RSS করিয়েছে। তাহলে এই কাজটা সেদিনকে আটকাতে পারেনি ভারতবর্ষের স্বাধীন ভারতের সরকার। আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে রাজীব গান্ধীর আমলে যখন দেখা যাচ্ছে যে ওই একজন মুসলিম মহিলা একটা একটা খোরপোশ চাইছে, সেক্ষেত্রে একটা ডিবেট শুরু হচ্ছে। এবং তারপরে বাবরি মসজিদ যখন ধ্বংস হচ্ছে, সেক্ষেত্রে কংগ্রেসের যে সরকারগুলো, আমাদের নরসিংহ রাও যে সরকার, সেক্ষেত্রেও যে নির্দিষ্ট ভূমিকা নেওয়ার কথা ছিল সেটা নিয়ে উঠতে পারেনি। তার মানে যে নির্দিষ্ট ভূমিকা সরকারের নেওয়ার প্রয়োজন ছিল সেটা নিয়ে উঠতে পারেনি। তার সুফল RSS পেয়েছে। RSSকে নিষিদ্ধ করা হলো, কিন্তু তারপরে আবার 6 মাস পরেই বিদ্রোহ করে নেওয়া হলো। এই যে সমস্যাগুলো আমরা ফেস করছি, কিন্তু এটাও ঠিক, সেটা হচ্ছে যে এটা ফেস করলেও ভারতবর্ষের যে আন্ডার কারেন্ট, তার মানে রাজনৈতিক যে আন্ডার কারেন্ট, সরকার ভুল করছে, বিজেপি নয় এমন সরকার ভুল করছে, কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষের মানুষ কিন্তু এখনো পর্যন্ত বিজেপিকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে দেয়নি ভারতবর্ষ। কংগ্রেস কি কোথাও গিয়ে গান্ধীজির আদর্শে সম্পূর্ণভাবে চালিত হয় বলে আপনি মনে করেন? কারণ বারংবার প্রশ্ন উঠছে যে তারা গান্ধীজির আদর্শ থেকে সরে উঠছে। আর একটা বিতর্কও হয় যে 1948 সালে গান্ধীজিকে হত্যার পরে যখন গডসেকে ফাঁসি দেওয়া হলো, তখন কিন্তু সংবিধানও আমাদের দেশে প্রণয়ন হয়নি। সেক্ষেত্রে গান্ধীজি যে অহিংসায় বিশ্বাস করতেন, তার খুনিকে বা হত্যাকারীকে কেন ফাঁসি দেওয়া হলো? সেক্ষেত্রে তো গান্ধীজির যে মতাদর্শ, সেই মতাদর্শে প্রথমেই গুরুত্ব দেওয়া হয়নি ভারতের স্বাধীনতা শুরুর থেকে। না, গান্ধীজি এরকম কিছু বলেননি। গান্ধীজি এরকম কিছু বলেননি যে যিনি অন্যায় করবেন তার শাস্তি হবে না। আমরা যদি ভারতবর্ষের ইতিহাস দেখি, ভারতবর্ষে বহু আমরা দেখেছি যে স্বাধীনতা সংগ্রামী আমরা বলতে পারি বা অন্য কিছু বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু যে অন্যায় করেছে তার শাস্তি হবে, উনি এভাবেই গান্ধীজি ভেবেছেন। ফলে তো গডসেকে ফাঁসি দেওয়াটা গান্ধীজির আইনের বা গান্ধীজির দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে এরকম নয়। এমনকি ভগৎ সিংয়ের ফাঁসির সময়ও আমরা দেখেছি সেটা হচ্ছে যে অন্যায় করলে তার শাস্তি হবে, এভাবেই কিন্তু কথাটা এসেছে। এমনকি 42-এর যে ভারত ছোড়ো, ভারত কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেখানেও আমরা দেখেছি সেটা হচ্ছে সেনাবাহিনীকে গান্ধীজিরা অ্যাপিল করেছেন যে তোমরা বিদ্রোহ করো। ফলে তো এরকম নয় যে গান্ধীজি বলেছেন যে খুন করলে এর শাস্তি হবে না, এর ফাঁসি হবে না। বা ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হচ্ছে, 48 সালে গান্ধীজি মারা গেছে, সংবিধান আমাদের আলটিমেটলি সামনে এসছে 50 সালে। ফলে তো এরকম কোনো গান্ধীজি বার্তা ওই প্রথম এক বছরে দেননি, যখন সংবিধান সভাটা তৈরি হচ্ছে, সবাই বসছে, আলাপ আলোচনায় বসবে, এরকম কোনো বার্তা দেয়নি যে আমাদের দেশে আইন কানুন এরকম হবে
যে কেউ অন্যায় করলে শাস্তি পাবে না, ফাঁসি হবে কি অন্য কিছু হবে সেটা পরের কথা, কিন্তু আইন কানুন থাকবে। এটা গান্ধীজি যে বলেননি এরকম না, নিশ্চয়ই বলেছেন। কিন্তু কংগ্রেস যে সরে গেছে সেটা এখান থেকে আমরা বুঝতে পারি যে যখন আরএসএসকে নিষিদ্ধ করা হচ্ছে তারপরে আবার প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। আমরা দেখছি যখন বাবরি মসজিদকে ভাঙা হচ্ছে তখন নরসিমা রাও সরকার তাদের যে নির্দিষ্ট ভূমিকা নেওয়ার কথা ছিল সেটা তারা নিতে পারছে। আজকে আমরা যখন দেখছি যে বিজেপিকে হারানোটা দিল্লিতে এত গুরুত্বপূর্ণ, সেখানে আমরা দেখছি কংগ্রেস আপের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যে গান্ধীজির আদর্শ থেকে আমরা কিছুটা সরে এসেছি, কংগ্রেস কিছুটা সরে এসছে, অনেকটাই সরে এসছে। কিন্তু তার মানে এটা নয় যে কংগ্রেস সরে এসছে মানে ভারতবর্ষের মানুষ সরে এসছে। ভারতবর্ষের মানুষ এখনো পর্যন্ত কিন্তু বিজেপিকে তার যে বিষক্রিয়া, সেই বিষক্রিয়াকে কিন্তু প্রতি মুহূর্তেই ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের গরিব মানুষ, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী মানুষ তারা কিন্তু আটকে দিচ্ছে।